আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপে। আজ মনোসংলাপের 47তম পর্বে আমাদের আলোচনার বিষয় একাকিত্ব, এক নীরব ঘাতক। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে থাকছেন শাহিদ আব্দুর রাজ্জাক, BQPK কুয়েট, মোহাম্মদ মিরাজ হোসেন, ট্রেইনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটাল, এবং শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বতসোয়ানা। আমাদের অতিথিরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দর্শকদের প্রতি বলে নিতে চাই, আজকে আমাদের যে বিষয় একাকিত্ব একটি নীরব ঘাতক, এটি ওয়ালাইকুম এমন একটি আসসালাম বিষয় যা রহমতুল্লাহ। নিয়ে অনেকেই কথা বলতে চান না, কিংবা আমাদের সমাজে খুব একটা কথা হয় না। এটিকে একটি দুর্বলতা হিসেবেই দেখা হয়, কিন্তু এটা যে একটি নীরব ঘাতক হিসেবে কাজ করে সেই জিনিসটাই আমরা আজকে সামনে আনার জন্য বসেছি। আমাদের আজকের টপিক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আজকের প্রোগ্রামটি, আজকের টপিক, আজকের আলোচকরা সবাই নিঃসন্দেহে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আজকের প্রোগ্রামটি শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। দেরি না করে শুরু করছি। প্রথমে চলে যেতে চাই মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের কাছে। আজকের প্রোগ্রাম এবং একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু বলে শুরু করার জন্য অনুরোধ করছি। জি স্যার। আব্দুর রাজ্জাক স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আমি কি আজকের শুরু করব? প্রোগ্রাম এবং একাডেমি 21 এর দর্শকদের জন্য কিছু বলুন প্লিজ। জি স্যার, শুরু করুন স্যার। আব্দুর রাজ্জাক স্যার, শুরু করুন। আচ্ছা, সম্ভবত ইন্টারনেট কানেকশন কোনো সমস্যা করছে। চলে যেতে চাই মিরাজ হোসেন স্যারের কাছে, আজকের প্রোগ্রামের টপিক এবং দর্শকদের প্রতি কিছু বলার জন্য অনুরোধ রাখছি। জি স্যার। ওকে, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের মূলত বিষয়টা হচ্ছে একাকিত্ব নিয়ে। আমরা আসলে কিভাবে কখন একাকিত্ব ফিল করি, এবং হচ্ছে এটার দ্বারা আমরা কি সমস্যার মধ্যে পড়বো, এবং হচ্ছে বাস্তব ক্ষেত্রে আমরা আসলে অনেকগুলোকে ঠিক মনে করছি, কিভাবে কোনগুলোকে ঠিক করতে আসলে আমাদের জন্য হেলদি না, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আর এখানে আমাদের সবাই শিক্ষকরা আছেন, সিনিয়ররা আছেন। ওনারা হচ্ছে যে আমরা সবাই প্র্যাকটিক্যাল লাইফে এক্সপিরিয়েন্স দিই, এবং কিভাবে এই সমস্যা একাকিত্ব থেকে আমরা বের হয়ে আসতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা আপনাদের কোনো কোনো কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, আপনারা যে আমাদেরকে কমেন্টস বক্সে করবেন, আমরা এগুলো নিয়ে উত্তর দিব। এখন একাকিত্ব সম্পর্কে যদি বলতে চাই, আমি বলবো একাকিত্ব আসলে এটা অনেক সময় আমরা নিজেদেরকে ইটস ওকে মনে করি, যে না একাকিত্ব থাকা গুড, অর্থাৎ নিজেকে নিজেকে আমি গুটিয়ে রাখলাম অথবা একা একা ফিল করলাম। এই ক্ষেত্রে কিছু সময়ের জন্য হ্যাঁ আমি এটাকে ডিফেন্স মেকানিজম হিসেবে আমি ওকে, ঠিক আছে আমি নিজেকে একা রাখলাম, কিন্তু লং টাইম হিসেবে আমার আসলে এটাকে আমার জন্য হেল্পফুল হবে কিনা, আমি এটা দ্বারা খুব ভালো কোনো কিছু পাচ্ছি কিনা সেটাও দেখতে হবে। আমি কি সোসাইটি থেকে আমার কমিউনিকেশন দূর করার কারণে আমি কি প্রবলেম ফেস করতেছি কিনা। আমরা তো হিউম্যান বিং, আমাদের হচ্ছে কাজ হচ্ছে সোসাইটির সাথে, সমাজের সাথে মিলেমিশে থাকা। আমরা কোনো রোবট না, যে হচ্ছে আমাদের প্রোগ্রামিং করে দেওয়া হবে, একা একা কাজ করব, অন্যদের নিয়ে চিন্তা করব না, অন্যদের সাথে কমিউনিকেশন করব না। আমাদের মনের ফিলিংস গুলো তো অন্যের সাথে শেয়ার করতে হবে। যে বিষয়গুলো আমাদের মূলত একাকিত্বের মধ্যে চলে আসে, এই জন্য সোশ্যাল কমিউনিকেশন এবং হচ্ছে অন্যের সাথে নিজেকে ইন্টারেক্ট করার, একাকিত্বটাকে একটা পেন হিসেবে দরকার। হ্যাঁ, এটা এক ধরনের ফিলিং, বাট ফিলিংটা যখন আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে, তখন এটা একটা পেন, সাইকোলজিক্যাল পেন হয়ে ভিতর মধ্যে আমাকে অনেক জ্বালাতন সৃষ্টি করবে। এই নিয়ে ইনশাল্লাহ সামনে আরো কথা হবে। জি,
ইনশাআল্লাহ স্যারকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই শিবলি সাদিক স্যারের কাছে আজকের প্রোগ্রামের টপিক এবং দর্শকদের প্রতি কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। ধন্যবাদ নাসিবা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আছি। আমি প্রথমত একাডেমি 21 এর দর্শকদেরকে স্বাগত জানাবো। আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই করোনাকালে। এটা আমি মনে করি সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যেহেতু এটা প্যান্ডামিক চলতেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে, কোনো জানার বিষয় থাকলে আপনারা আমাদেরকে আমাদের প্রশ্ন করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ নাসিবা। জি, স্যারকেও ধন্যবাদ। আব্দুর রাজ্জাক স্যার, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? স্যারের ইন্টারনেট সম্ভবত বেশ দুর্বল। একাকিত্ব বা লোনলিনেস কে যদি আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি, তাহলে লোনলিনেস ইজ ডিফাইন্ড বাই রিসার্চার্স অ্যাজ feeling lonely more than once a week. Loneliness causes people to feel empty, alone, and unwanted. People who are lonely often crave human contact, but their state of mind makes it more difficult to form connections with other people. আচ্ছা, তাহলে এটা যদি সরাসরি বাংলা করা হয় তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে একাকিত্ব হচ্ছে সেই স্টেট অফ মাইন্ড যেখানে একটা সপ্তাহের সময় টাইম ফ্রেম যদি আমরা ধরি, তাহলে এখানে বারবার আমাদের একা লাগবে এবং আমরা মানুষের সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যাব, আমাদের মধ্যে এক ধরনের রেস্টলেসনেস কাজ করবে, কিংবা আমাদের মনে হবে যে আচ্ছা কেউ মনে হয় আমাকে পছন্দ করে না, বা আমি সবার দ্বারা আনওয়ান্টেড, আমি আসলে সমাজে আহ সবার দ্বারা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছি না। এই বিষয়গুলো যখন, এই ইনফেরিয়রিটি গুলো যখন একজন মানুষের মনে বারবার নাড়া দেয়, তখন সেই স্টেট অফ মাইন্ডকে আসলে আমরা একাকিত্ব বলি। এবং এটা একটা সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে, একটা নীরব ঘাতক হিসেবে কাজ করে, যার সম্পর্কে মানুষ আসলে সেরকম আগ্রহী নয়। নর্মালি একটা মানুষ যদি বলে আরো 10 জন মানুষকে যে আমি একা ফিল করছি, আমার আহ দরকার আরো মানুষের সাথে কথা বলা, তাহলে মনে করবে যে আমরা আমরা 5 জন 10 জন তো তোমার সামনে সব সময় আছি, তাহলে তুমি কেন একা ফিল করবে, তোমার আশেপাশে তো মানুষ আছে। তো এই সমস্যাটা আসলে সবাই বুঝতে পারে না বা বুঝতে চায় না, কিন্তু এটা নিয়ে পরিষ্কার ভাবে কথা হওয়া উচিত। তাই আজকে একাডেমি 21 আয়োজন করেছে এই আলোচনা। চলে যেতে চাই শিবলি সাদিক স্যারের কাছে। একাকিত্ব কি, এই বিষয়টা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, স্যার প্লিজ। স্যার, নেটটা সম্ভবত প্রবলেম করছে। মেরাজ হোসেন স্যার, আপনি যদি একটু বলতেন একাকিত্বটা আসলে কি, সংজ্ঞাটা আমাদেরকে একটু দিতেন। জি। আসলে একাকিত্ব হচ্ছে যে সংজ্ঞাটা আপনি একটা সংজ্ঞা দিয়ে দিলেন, সেটা হলো আমি সোশ্যাল কমিউনিকেশন থেকে অন্য থেকে আর একটু নিজেকে বলি, দূরে রাখা। একটা ফ্রেজ এবং হিসেবে বলি, যে একাকিত্বটা হচ্ছে বা লোনলিনেস হচ্ছে আপনার নিঃসঙ্গতার অনুভূতি। প্রথমত একাকিত্ব হলো একটা অনুভূতি। দ্বিতীয়ত আমি যদি আর একটু ব্রডলি বলি, তাহলে এটা হচ্ছে আপনার নিঃসঙ্গতার অনুভূতি। আপনি একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছেন বিস্তারিতটা, আমি ওইদিকে আর যাচ্ছি না। তো জি, জি, মেরাজ হোসেন স্যার। আসলে স্যার তো হচ্ছে নেটে ওখানে অনেক স্পিড কম। স্যার আমরা বললে 1 মিনিট পরে শুনে। এখন কি আমি জি, কন্টিনিউ করবো না স্যার জি, কন্টিনিউ জি। করুক?
আহ, আপনি আপনি এটা একটু কমপ্লিট করুন মেরাজ হোসেন স্যার, ওকে, প্লিজ। আমার হচ্ছে আসলে এটা আপনি যা বলছেন ওখানে ওই অনুযায়ী, অর্থাৎ আমি সোশ্যাল কমিউনিকেশন থেকে ইন্টারাকশন থেকে নিজেকে গুটিয়ে রেখে আলাদা করে রাখা, এবং সেটা হলো যে আপনার একাধিক সময় হতে পারে আমি, অথবা আমি থেকে নিজেকে অন্যভাবে বলবো, আপনি অল্প কয়েকজন লোককে সিলেক্ট করে রাখছেন আপনার কমিউনিকেশনের জন্য, আপনি ওভারঅল সবার সাথে যোগাযোগ করছেন না, হাতে গোনা দুই একজন লোকে আপনার পৃথিবী করে নিয়েছেন। এক্ষেত্রে অন্যদের সাথে একসময় তারা যখন চলে যাবে বা সময় দিতে পারবে না, আপনার এই ক্ষেত্রে লোনলিনেস এর পরিমাণটা হচ্ছে একাকিত্ব ফিলিংটা অনেক বেশি হবে। অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু ওদের খুব সাপোর্ট দরকার পড়ে, আমরা তখন ওই সাপোর্টটা পাবো না, তখন আমাদের এই সাইকোলজিক্যাল প্রবলেম গুলো বাড়বে। এবং হচ্ছে আমরা যদি এখানে বলতে চাই আসলে কি কি প্রবলেম হয়ে যাবে লোনলিনেস যদি হয়, তাহলে আমাদের হার্ট প্রবলেম গুলো হয়ে যাবে, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো তো খুব কমনে চলে আসবে। আমার অনেকের ক্ষেত্রে হচ্ছে মেমোরি লসটাও চলে আসে লোনলিনেস এর কাছে। আর একাকিত্ব আমি যখন একা একা ফিল করতেছি, এই সময় হবেটা কি, আমি ড্রাগ ইউজ করা শুরু, অনেকে ড্রাগ ইউজ করা শুরু করবে। তার সময় তো কাটতে হবে, সময় তো আলাদা একটা প্রদত্ত জিনিস, এটা তো সে কারোর সাথে ব্যবহার করছে না, তখন সে মোবাইলের প্রতি ফোন অ্যাডিক্টেড হয়ে যাবে, এরপরে গেম খেলবে। তার যারা একাকিত্ব থাকে এদের হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটিটা অনেক সময় হচ্ছে লো থাকে, কজ হচ্ছে তারা অন্যদের সাথে মিশে না, অন্যদের সাথে হচ্ছে না মিশার কারণে এদের এক্সপিরিয়েন্স লেভেল গুলো একটু কম থাকে, যার কারণে এদের অনেক সময় দেখা যায় ডিসিশন মেকিংটা অনেক পুয়ার হয়। আর কয়েকটা রিসার্চের মধ্যে অনেকগুলো রিসার্চে পাওয়া গিয়েছে, যারা খুব লোনলিনেস থাকে এদের হচ্ছে আপনার ঘুমের পরিমাণটা বা কোয়ালিটিটা অনেক খারাপ থাকে, অর্থাৎ এরা খুব ভালো মতন যে ঘুমাতে পারে বা খুব ইফেক্টিভ একটা ঘুম হয় এমনটা না। জি, এরপর এইগুলো আসলে মূলত আমরা সমস্যাগুলো দেখি। ওকে, ধন্যবাদ। জি। আর স্যারকে ধন্যবাদ। আব্দুর রাজ্জাক স্যারকে এখন শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, আজকে ইন্টারনেটটা বেশ ঝামেলা করছে। যেটা মেরাজ হোসেন স্যার বললেন যে একাকিত্বর কারণগুলো যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে একজন মানুষ যার কিনা এই লোনলিনেস এর সমস্যা আছে, বা যে এই জিনিসটা বারবার বারবার ফিল করছে, তার মনের মধ্যে এরকম একটা সিচুয়েশন সে তৈরি করে ফেলে যে সে নিজে থেকেও কারোর সাথে সেভাবে কমিউনিকেশন করতে পারে না। তার কমিউনিকেশন স্কিলটা অনেকটা কমে যায়, যার কারণে তার সার্কেলটা ছোট হয়। এবং সেই সার্কেলের স্পেসিফিক মানুষগুলো যখন বিজি থাকে বা হয়তোবা সময় দিতে পারছে না, কিংবা কোনোভাবে দেখা হচ্ছে না, এই বিষয়গুলো আসলে সেই মানুষটাকে আরো বেশি ইফেক্ট করে, এবং আস্তে আস্তে এই একটা নর্মাল ফিলিংস বা একটা নর্মাল স্টেট অফ মাইন্ড তার একটা মানসিক সমস্যায় পরিণত হয়, বা একটা রোগে পরিণত হয়। মেরাজ হোসেন স্যারকে আমি আরেকটু যদি একটু কোয়েশ্চেন করি যে কি কি কারণে একাকিত্ব হতে পারে, আমরা যদি রিজন গুলো একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি, কিরকম হবে? জি স্যার। আমরা যদি রিজনের কথা বলি, তাহলে হচ্ছে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। একটা হলো কেউ যদি নিউ, তার স্কুল জব বা চেঞ্জ হলো, স্কুল অথবা জব চেঞ্জ হওয়ার কারণে আগে অনেক ফ্রেন্ড ছিল, নিউ জায়গায় গিয়ে তাকে অনেক অ্যাডজাস্ট করতে হয়, এক হচ্ছে প্লেস, নতুন ফ্রেন্ড তৈরি করতে হয়। ওই ক্ষেত্রে হচ্ছে যে তার এই, অর্থাৎ লোনলিনেসটা চলে আসে, কারণ এত নিউ নিউ হওয়ার মধ্যে কোনটার সাথে সে অ্যাডজাস্ট করবে এই বিষয়ে তার বুঝে আসা খুব প্রবলেম হয়ে যায়। আর আরেকটা কারণ হিসেবে ধরা যায়, সেটা হলো আমি যখন বাসা থেকে অনেক কাজ করব, তখন আমার এই লোনলিনেসটা ফিল হবে। একটা যেমন করোনার সময় আমরা বাধ্যগত ভাবে সবাই হচ্ছে কিন্তু বাসা থেকে কাজ করতে হয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম পিপল একাকিত্ব ফিল করেছে। আমরা করোনার সময় অনেক ফ্রি কাউন্সিলিং দিতে গিয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি ফিল করলাম, সেটা হলো বাবা মার সাথে হচ্ছে ইস্যু, অর্থাৎ ফ্যামিলি সন্তানদের সাথে সবাই তো আগে দূরে থাকতো, যার যার মতন এত কমিউনিকেশন করা লাগতো না, বাবা মার সাথে যখন ফ্যামিলির সাথে থাকতেছে টিকতে পারতেছে না, অর্থাৎ জি, এই একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না। এক সময় হচ্ছে তারা আগে দূরে থাকতো, হ্যাঁ লোনলি, যার যার মতন স্বাধীন থাকতো, কিন্তু যখন কাছাকাছি আসছে আর কেউ কাউকে টলারেট করতে পারছে না, এবং সবাই একটাই, অনেকের ক্ষেত্রে একটাই বিষয় চাচ্ছে, কোন একটা ওয়ে বলে দেন আমি ফ্যামিলি থেকে দূরে থাকবো, অর্থাৎ তার এই লোনলিনেসটা বা তার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কি পরিমাণ প্রবলেম হলে সে তার ফ্যামিলিতে লং টাইম থাকার তার সম্ভব হচ্ছে না।
করোনা অনেকগুলো খারাপ ইফেক্টের মধ্যে কিছু ভালো জিনিসও দিয়েছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের সাথে ফ্যামিলি গুলোর সম্পর্ক কোথায়, আমাদের ইমপ্রুভমেন্ট কোথায় কোথায় করতে হবে। এর পরবর্তীতে আমি আরেকটা যদি আপনার লোনলিনেস এর কারণ বলতে চাই, সেটা হলো আপনি কেউ হচ্ছে যদি নিউ সিটির মধ্যে যান, সাপোজ আমি এখন ফরেনে গেলাম, ফরেনে কারো ল্যাঙ্গুয়েজ জানি না, কোনো কিছু জানি না, কোনো ফ্রেন্ড নাই, আমার কালচার তাদের কালচার অনেক ডিফারেন্ট, ওই সময় আমি লোনলিনেস ফিল করতে পারি। অথবা হচ্ছে কেউ আই ধরলাম গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে অ্যাডমিশন কোচিং এর জন্য আসলো, ইউনিভার্সিটি ভর্তির জন্য আসলো বা জবের জন্য, তখনই সে একটা নিউ সিটিতে, যেমন ঢাকা শহরে যে কেউ আসলে সে অবাক হয়ে যাবে, এত বিল্ডিং এত গাড়ি এগুলো কি চলতেছে, আমাদের অন্য কোনো জেলায় অন্য কোনো দিকে এত কিছু নাই, তখন তার একটা ডিফারেন্ট প্লেস তাকে একটা প্রবলেমের মধ্যে ফেলে দিবে। এর পরবর্তীতে হচ্ছে যে আমরা অনেকের ক্ষেত্রে হয় কি, যেমন হাজবেন্ড ওয়াইফ তারা অনেক বছর ছিল, বৃদ্ধ হয়ে গেছে, একজন মারা গেল, অথবা মা বাবা তার সন্তান ছিল মারা গেল, তার লাইফ হচ্ছে সে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সময় কাটাতো, কিন্তু মারা যাওয়ার কারণে হলো কি তার একজন সাপোর্ট হারিয়ে ফেললো, তখন খুব লোনলিনেস হবে। কেউ আমাদের লাইফে হচ্ছে মারা গেলে আমরা কিন্তু প্রচুর লোনলিনেস ফিল করি, যেমন মা বাবা, কাছের খুব কাছের লোকের ক্ষেত্রে। এগুলো আপাতত আমি কারণ হিসেবে বলবো। স্যারকে ধন্যবাদ, বেশ পয়েন্ট আউট করে আমাদেরকে কারণগুলো বলুন। রিসার্চ অনুযায়ী যদি এই বিষয়গুলো কিছু পয়েন্ট আউট করার চেষ্টা করা হয়, তাহলে লোনলিনেস এর কারণ হিসেবে স্যার যেটা বললেন, নাম্বার ওয়ান হচ্ছে যদি কেউ সাইকোলজিক্যাল আইসোলেশনের মধ্যে পড়ে যায়, যে সে মনে মনে নিজেকে একা করে ফেলেছে, সে আসলে পারছে না আর কারোর সাথে মিক্স করতে বা কথা বলতে, বা তার এমন হতে পারে যে সে 100 জনের একটা হলের মধ্যে আছে, বাট ইন মাইন্ড হি অর শি ইজ লোনলি। আবার আরেকটা বিষয় যেটা, যে মুভিং টু আ নিউ লোকেশন, আপনি যেখানে নর্মালি থাকেন, আপনার বাসা যেখানে বা আপনি যে জায়গাটাতে অভ্যস্ত, সেই জায়গা থেকে যখন আপনি সাডেনলি কোনো একটা লোকেশন চেঞ্জ করেন, তখন যেটা হয় যে আইদার আপনার আশেপাশের কিছু ভালো লাগে না, অনেকের দেখা যায় যে ঘুম হয় না, তার নিজের রুম ছাড়া, নিজের স্পেসটা ছাড়া তার ঘুম হয় না। তারপরে দেখা যায় স্যার যেটা আরেকটা বললেন, যে অন্য কোনো দেশে গেলাম, তাদের ভাষাটা জানি না, ফলে আমি কি ফিল করছি, আমার এখন কি দরকার, আমি কি করতে চাচ্ছি, এই বিষয়গুলো আমি আমার সামনের মানুষকে বলতে পারছি না। আবার আরেকটা বিষয় যেটা কাজ করে, সেটা হচ্ছে যে যখন ফ্যামিলি মেম্বারের কেউ মারা যায়, কিংবা লাইফে যারা অনেক ইম্পর্টেন্ট আছে তাদের হঠাৎ করে যখন অ্যাবসেন্সটা তৈরি হয়, তখন একটা মানুষ মানেই কিন্তু আরেকজনের কাছে একটা হ্যাবিট। যারা একসাথে থাকতো, একই জায়গায় থাকতো, একই পরিবারের মানুষ ছিল, তারা যখন সাডেনলি কোনোভাবে আলাদা হয়ে যায়, তখন ওই অভ্যাসটাতে চেঞ্জ আসে, যে হ্যাঁ, কালকেই হয়তো সে এখানে ছিল, আজকে নেই। তারপরে কালকেই তার সাথে এতক্ষণ ধরে কথা বলেছি, বা কিছুদিন আগে এতটা সময় কাটিয়েছি, এখন আর সম্ভব হচ্ছে না। এই বিষয়গুলো মেন্টালি একটা মানুষকে অনেক দুর্বল করে ফেলে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি যেখানে যান, যেখানে আপনার কাজের জায়গা, সেই কাজের জায়গাটা হয়তো আপনি সাডেনলি চেঞ্জ করলেন, একটা জায়গায় আপনি জব করতেন, সাডেনলি আপনার অথরিটি আপনি চেঞ্জ করে ফেললেন, আপনি আরেকটা জায়গায় গেলেন, তখন সেইখানকার এমনকি অফিসের করিডোরও আপনাকে লনলি করে ফেলতে পারে, যে গত 3 বছর বা 4 বছর 5 বছর ধরে হয়তো আপনি একটা অফিসের করিডোরে অভ্যস্ত, যখন হঠাৎ আপনি অন্য কোনো জায়গায় গেলেন, তখন আপনার একা ফিল হতে পারে। এগুলোই মোটামুটি একাকিত্বের রিজন। এখন যদি স্যার আমরা একটু যাই, যে একাকিত্বটা আমাদেরকে কিভাবে এফেক্ট করে, একটা মানুষ যদি একাকিত্ব লম্বা সময় ধরে ফিল করে, তাহলে সে কি কি সমস্যার মুখোমুখি হতে পারে, যদি একটু বলতেন। জি স্যার। ওকে, সমস্যা কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে মাত্র মনে আসবে, সেটা হলো রিলেশনশিপ ব্রেকআপ অথবা যে কোনো সম্পর্ক মৃত্যু, এগুলোর কথা বললাম। বাট এখনকার সময়ের মধ্যে হচ্ছে যে বিষয়টা ফিল করতেছে, সব অনেকে হচ্ছে রিলেশনশিপের মধ্যে কন্টিনিউ করছে, আবার ব্রেকআপ হচ্ছে। ব্রেকআপ হওয়ার পরবর্তীতে হচ্ছে তারা প্রচুর লনলিনেস ফিল করে, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করলাম। একসময় আমি অন্য জনের সাথে খুব সময় কাটিয়েছিলাম, হঠাৎ করে সেই যখন নাই অথবা দূরে চলে গেল, ওই সময়ের মধ্যে আমাদের অনেক লোনলিনেসটা কাজ করে। এবার যে প্রশ্নটা আপনি করলেন, আমরা কিভাবে হচ্ছে যে লোনলিনেস আমাদের প্রভাবটা কিভাবে পড়ে, এগুলো একটু আগে ছোট করে বলা হলো। আমাদের এখন একটু যদি বড় করে এক্সপ্লেন করি, আমাদের প্রথম যে লোনলিনেসটা আসে সেটা হলো ডিপ্রেশন, এগুলো চলে আসে। আমি নিজেকে সোশ্যালি যখন আইসোলেটেড করে রাখি এবং হচ্ছে যে আমার
আমি নিজেকে গুটিয়ে রাখলাম কিছু জায়গার ক্ষেত্রে, আমি প্রোডাক্টিভ হতে পারলাম না, তখন আশপাশে আমি অন্যের সাথে যখন কম্পেয়ার করা শুরু করব, তখনই আমার মনে হবে আসলে না, আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না, আমি অযোগ্য। এই সময় আমার খুব ডিপ্রেশনটা চলে আসবে। রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স কিছুদিন আগে একজনকে পেলাম, যিনি হচ্ছে ছোটবেলা থেকে বুলিং করা হতো ওকে, স্কুল লাইফ হচ্ছে তুমি দেখতে এমন, তুমি পাগল পাগল মতন বিহেভ করো, যার কারণে হচ্ছে তার মধ্যে একটা এই টেন্ডেন্সি চলে আসলো যে না আমি আসলে এরকম। সে কি করলো, স্কুল লাইফে তেমন হলো, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ সব শেষ করলো, বাট সে কখনো কারোর সাথে এত কথা বলে নাই, কোনো ফ্রেন্ড তৈরি করে নাই। এখন তার এই 30 বছরের কাছাকাছি সময় এসে যে তার, সে বলতেছে আমার লাইফে কোনো বন্ধু নাই, অর্থাৎ সে জি। নিজেকে এত একাকিত্ব, নিজেকে এত একটা অংশের মধ্যে নিয়ে আসছে। ওই সময়ের জন্য তো ওকে, বাট বর্তমানে প্রবলেম ফিল হলো কি, প্রবলেম হলো হচ্ছে কাছের একজন চলে যাওয়ার পরবর্তীতে সে আর ওইটাকে নিতে পারতেছে না, সে কার সাথে সময় কাটাবে, কি করবে সে। এখন যেমন আমরা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, কাউকে আমাদের বিয়ে শাদী সব দিতে হয়, হ্যাঁ আমি আমার বড় ভাইকে বা বড় বোনকে বিয়ে দিলাম, কিন্তু আমি তাকে যে ছাড়া এখন আর থাকতে পারতেছি না, কজ আমার হচ্ছে যে চলার জায়গাটা খুব ন্যারো হয়ে গিয়েছে। ওই বিষয়টা একটা হচ্ছে। তাহলে আমার এক্ষেত্রে হচ্ছে তার অনেক টেন্ডেন্সিটা, ডিপ্রেশন, আরো অনেক কিছু চলে আসছে সেই লোনলিনেস তার ডেভেলপ করার ক্ষেত্রে। আর আরেকটা হলো হাইপার স্ট্রেস, আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস চলে আসবে। একটা হলো আমরা বাংলা একটা কথা বলি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন আমি একলা থাকবো ওই সময়ের মধ্যে আমার মাথার মধ্যে অনেক ধরনের বুদ্ধি আসবে, তখন নেগেটিভ গুলো আসলে আমাদের মাথার মধ্যে আসে, আমাদের মাথার মধ্যে খুব পজিটিভ চিন্তাগুলো খুব কমে আসে। তখন আমরা নিজেকে মনে হবে যে হুম। আহ, আমাদের তখন নিজেকে মনে হবে আমি আসছি আমি স্যার। আসলে না এত ভালো না, আহ, যোগ্য না। এবং জি। হচ্ছে আমার মধ্যে অনেক প্রেশার চলে আসবে যে আমাদের মধ্যে একটা প্রেশার চলে আসবে। এর পরবর্তীতে হচ্ছে একটু আগেও বলা হয়েছে আমরা যখন লোনলিনেস থাকবো ওই সময়ের মধ্যে হচ্ছে আমার একাকিত্ব সময় দূর করার জন্য আমি কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব। সেটা মোবাইল ফোন হতে পারে, ড্রাগ এডিক্ট, আমি আমার সময়কে তো কাটাতে চাচ্ছি। আর আমাদের আজকে সমাজগুলোতে ড্রাগ কিন্তু অনেক অ্যাভেলেবেল, যে চাই আমরা যতই বলি না হচ্ছে আমাদের এই ড্রাগ আমরা কন্ট্রোল করি, কিন্তু অনেকে দেখা যায় ইয়াংরা হচ্ছে ড্রাগ গুলো খুব অ্যাভেলেবেল, তারা ম্যানেজ করে নিতে পারতেছে। তাহলে তাদের কাছে মনে হচ্ছে না এটাই তাদের জীবন, এইভাবেই তারা যাবে। আবার হচ্ছে কিছুদের মধ্যে হচ্ছে যে দেখা যায় হচ্ছে তারা অন্যদের সাথে, আমরা যখন অন্যদের সাথে চলবো আমাদের একটু কনফ্লিক্ট হবে, স্যাক্রিফাইস করতে হবে। এখন এই স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি এগুলো না থাকার কারণে আমরা নিজেকে অনেক গুটিয়ে রাখি। এই সময় আমরা জি। ফিল করি আরো অন্যের সাথে চলতে হবে কেন, আমি নিজে তো চলতে পারি, আমার হাতে একটা মোবাইল ফোন আছে, আমি মোবাইল ফোনে সময় কাটাতে পারি, এই আমার জীবনের সব সঙ্গী। আসলে কি ইলেকট্রিক আমার সবকিছু? অর্থাৎ আমাকে একটা ডিপেন্ডেন্সি তৈরি করে নিচ্ছে, পরবর্তীতে একটা বোরিংনেস। আমাদের কিন্তু ইলেকট্রিক জিনিসপত্র অনেক খারাপ ব্যাড ইফেক্ট আছে। একটা ইফেক্ট হলো জি। এটা আমাদেরকে ইমোশন গুলো যে, যেমন আমি ফেসবুক স্ক্রোল করতেছি, একটা হ্যাপি মোমেন্ট দেখতেছি আমার ভালো লাগতেছে, কিছুক্ষণ স্যাড দেখতেছি খারাপ লাগতেছে, কিছুক্ষণ অ্যাঙ্গার জিনিস দেখতেছি অ্যাঙ্গার লাগতেছে, অর্থাৎ সব একসাথে ভ্যারিয়েশন অল্প কয়েক সেকেন্ডের মধ্যে, যার কারণে ইমোশন এত র্যান্ডম চেঞ্জ হওয়ার কারণে আমরা ইমোশন গুলো ধরতে পারতেছি না। একসময় আমরা মানে ইমোশন লেসের মতন হয়ে যাচ্ছি, মানে তো আমাদের ফিলিংস গুলো তৈরি করছে না, এটাও একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। আর আরেকটা হলো হচ্ছে যে আমাদের ডিসিশন মেকিং এর আলোচনা করা হলো, যে আমরা যখন অন্যের সাথে একটা হলো কি, আমরা অনেকে লাইফে ফেলিয়ার হতে ভয় পাই। ফেলিয়ার হচ্ছে একটা এক্সপেরিয়েন্স, ফেলিয়ার ইজ এ এক্সপেরিয়েন্স, এটা আপনাকে একটা অভিজ্ঞতা বা হিন্টস দিয়ে দেয় আপনার লাইফে কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, আপনার লাইফে ভুল কোথায়। আমরা অনেকে হচ্ছে ফেল করতে বা ভুল করতে মানে সাহস পাই না। আজকে যারা সাকসেস হয়েছে সবাই তো বিল গেটস এর মতন হতে চায়, সবাই তো মার্ক জুগারবার্গের মতন হতে চায়, আলিবাবার প্রধানের মতন হতে চায়, কিন্তু ওদের লাইফ হিস্ট্রি গুলো শুনেন, ওদের একটাই সবার কমেন্টস হচ্ছে আমরা জীবনে অনেক ভুল করেছি, ভুল করে অনেক শিখেছি, কিন্তু এই আমরা ভুল করা শেখা এই জায়গা থেকে হচ্ছে আসে না। এখন আমরা যদি একটা কাজ বারবার করি, ধরলাম আমার নিজের ভুল করতে হবে এমনটা না, অন্য আরেকজন ভুল করতেছে আমি তার ভুল থেকেও শিখতে পারি। আমরা এইভাবে যখন হচ্ছে শিখবো, তখন হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটি বাড়বে, আমরা অ্যানালাইসিস করতে পারবো আসলে কোনটা বেড কোনটা গুড, আমরা ফিউচার তো
আইডেন্টিফাই করতে পারবো। এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। আর একটা হলো ঘুমের ক্ষেত্রে, আহ, আমরা ঘুমটা আসে আমাদের আসলে ক্লান্তি দূর করার জন্য। আমি যখন খুব নিজেকে একা একা রাখলাম, খুব কাজের মধ্যে হচ্ছে যে আমাদের এই ইনভলভমেন্ট, হ্যাঁ আমি কিছু কাজ করতেছি মোবাইল এগুলো টিপছে, বাট ওভারঅল আমার যে মাল্টিটাস্ক এগুলো না থাকার কারণে, নিজে একা একা না কারণ মানে ইমোশন গুলো আমি প্রকাশ করতে পারছি না, এইগুলোর কারণে আমার হচ্ছে এই ঘুমের মধ্যে প্রবলেম হয়ে যাবে। আর যে লোনলিনেস আছে এটা তার একটা সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে, তখন ওই সেই রিজন গুলো বা তার অতীতের স্যাড ইভেন্টস গুলো তার মধ্যে চলে আসে। আমরা আমি আমার পার্সোনাল লাইফে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি তো গ্রাফোলজিস্ট, এই হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করি, মানুষের পার্সোনালিটি আইডেন্টিফাই করি। প্রচুর পরিমাণের আমরা হ্যান্ড রাইটিং পাই যারা হচ্ছে লোনলি, যারা আমাদের হচ্ছে লোনলিনেস এবং হচ্ছে জি লোনলিনেস এই জন্য আমরা আপনারা যে কেউ কারো ইংলিশ হ্যান্ড রাইটিং দেখে বুঝতে পারবেন, যখন দুইটা শব্দ ডিস্টেন্স অনেক বেশি এবং একটা লাইন থেকে আরেকটা লাইনে বেশি, এরা হচ্ছে অনেক লোনলিনেস ফিল করে মনে মনে। পাবলিকলি আমি হাই হ্যালো সবই তো ভালো আছি, কিন্তু আমরা এই মনের দিক থেকে অনেক ডিস্টেন্স মেনটেন করি, আমাদের ট্রাস্ট ইস্যু চলে আসে। আবার আরেকটা হলো জি অনেকে হলো বাম দিকে বাঁকা দেখবেন, যারা আমাদের গ্রাফোলজিনে যা বাম দিকে যে লেখাগুলো বাঁকা, এরা ইমোশনকে সাপ্রেস করে রাখে। এরা হচ্ছে ইমোশনকে অন্যের কাছে প্রকাশ করতে ভয় হয়, অথবা সিকিউরিটি ইভেন্টস কোনো কিছু চলে আসে, তাদের কাছে মনে হয় না ইমোশনটা চাপিয়ে রাখাটাই বেস্ট, কিন্তু আসলে এটা তো বেস্ট না। আর আমি আরেকটা বিষয় অ্যাড করব, যেটা হচ্ছে নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রামে ট্রেনিং করতে গিয়ে শিখেছি। সেটা হলো আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা 4 ধরনের কমিউনিকেশন দেখা যায়। একটা, আমি আর আপনি সাপোজ হচ্ছে এখন খুব ডিস্টেন্সে মেনটেন করে আছে, আমরা একে দুইজন দুই প্লেসের মধ্যে আছি, হ্যাঁ ফিজিক্যালি আমরা অনেক ডিস্টেন্স, বাট মেন্টালি কি আসলে আমরা বা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি এত ডিস্টেন্স, এটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমাদের যেমন মা বাবার সাথে উদাহরণ দিলাম, সন্তানরা তো মা বাবার সাথে থাকে খুব কাছাকাছি, ফিজিক্যালি অনেক খুব কাছাকাছি, আসলে মেন্টালি বা কমিউনিকেশনের ক্ষেত্রে কি কাছাকাছি, এই বিষয়টা আমাদের বোঝার দরকার। এক্ষেত্রে 4 ধরনের কমিউনিকেশন আছে। একটা হলো পাবলিক, সোশ্যাল, আর পার্সোনাল ইন্টিমেট জোন। অর্থাৎ পাবলিক জোন হচ্ছে পাবলিক প্লেস, আমরা হাই হ্যালো যাকে যতটুকু চিনি, নাম পরিচয় এতটুকু পর্যন্ত শেষ। একটা মানে ফর্মাল ফর্মাল জি কথাবার্তা এতটুকু পর্যন্ত। আমরা জি এটা থেকে যদি এবার সোশ্যাল জোনের মধ্যে চলে আসি, সোশ্যাল জোন তাকে আরেকটু ইনফরমেশন আদান প্রদান হবে, যেটা হচ্ছে বিজনেস ডিসকাশনের মতন, বা একটা ফর্মাল মোর ডিসকাশন, মানে একজন আরেকজনের সম্পর্কে আরো বেশি ডিটেলস জানবে, ইনফরমেশন শেয়ারিং করবে। এবার আরো ভিতরে যখন আসবো, এবার পার্সোনাল জোনের ক্ষেত্রে একজন আরেকজন হচ্ছে যে ক্লোজ ফ্রেন্ডের মতন বিহেভ করে, একজন আরেকজনের ফিলিং গুলো শেয়ার করবে, তাকে একে অপরকে হেল্প করবে, অনেক ডিটেলস ব্যক্তিগত ডিটেলস গুলো জানবে। এর পরবর্তীতে একদম আমরা ডিপে চলে আসি ইন্টিমেট জোন নট মিনিং দ্য ইন্টিমেট রিলেশনশিপ, আমরা জোনে কমিউনিকেশনের কথা বলছি। আর আমরা হচ্ছে ইন্টিমেট খুব ক্লোজ হয়ে যাবো, আমি এখানে অনেক ট্রাস্ট ফিল করতেছি, আমি নিজের ফিলিং, নিজের সিক্রেট কথা, আমার নিজের খুব কষ্টের কথা আমি আরেকজনের সাথে শেয়ার করতেছি। যেমন কাউন্সিলিং ক্ষেত্রে হচ্ছে এরকম অনেকের ক্ষেত্রে শেয়ার করা, অর্থাৎ কাউন্সিলর র্যাপো বিল্ড আপ করে ওই পজিশনে আসে যে ক্লায়েন্ট নিজের খুব যে কথা কারোর সাথে শেয়ার করে না, ওই কথাও কাউন্সিলরের সাথে শেয়ার করে। এটা তো আমার দুর্দান্ত। এবার মা বাবার সাথে সম্পর্ক দেখেন, আমাদের তো মা বাবার সাথে ইন্টিমেট জোনের সম্পর্ক হওয়ার কথা, আমরা যেন খুব একদম ট্রাস্টফুল একটা ইভেন্ট, ট্রাস্টফুল সম্পর্ক, আমরা সবকিছু শেয়ার করতে পারি। কিন্তু প্রবলেমটা এই জায়গায় দেখা যায়, আমরা অনেকে লোনলি থাকি, হ্যাঁ ফর্মাল বিয়ে। আমার রিসেন্ট কিছু এক্সপেরিয়েন্স হচ্ছে, কয়েকদিন আগে একজনে শেয়ার করলো ওনার সাথে ওনার বাবার, উনি মানে অবাক হয়ে বলতেছে, আপনি বিশ্বাসও করবেন না, আমার সাথে আমার বাবার সম্পর্ক খুব ফর্মাল। কিরকম ফর্মাল? সপ্তাহে 2-1 দিন কথা হয় ছোটবেলা থেকে। কি জিজ্ঞেস করবে? তুমি কি খাইছো? খাইছি। শেষ। আর ওই সপ্তাহে আর কোনো কথা নাই। তুমি পরীক্ষা দিয়েছো? দিয়েছি। তাহলে বাবা মার আসলে যে সম্পর্ক, এখানে দুইজনে তো পাশাপাশি রুমে আছে, সবকিছুতে আছে, বাট এখানে কি তাদের ইন্টিমেট জোন আছে, নাকি তারা পাবলিক জোনের মতন ফর্মালিটি মেনটেন করে আছে? তাহলে এই লোকটা কেন আইসোলেটেড থাকবে না? সে তো সাইকোলজিক্যাল প্রবলেম হবে। ওই লোকটা বলতেছে আমি লাইফে আসলে কোনো মেল ফিগার দেখি নাই, মেল ফিগার হচ্ছে আমাকে যে হচ্ছে গাইডলাইন করবে, আমি একজন শিখবো, আমার মোটিভেশন পাবো। এই আমাদের হচ্ছে এই জায়গাগুলোকে আমি বলবো খুব বেশি ফোকাস করার জন্য। আমরা আসলে ফিজিক্যালি তো অনেক কাছে দূরে আছি, যেমন আমি এখান থেকে আমার মা অনেক দূরে, কিন্তু আসলে ফিজিক্যালি দূরে কিন্তু মেন্টালি দূরে। আমাদের এরকম আমরা ছোটবেলা এখন পর্যন্ত দেখি, সন্তানকে যদি খুব বিপদ পড়ে মা কিন্তু ফিল করতে পারে, এটাকে কাইনেস্থেটিক ফিলিং বলে। অর্থাৎ যতই দূরে হোক না কেন ডিস্টেন্স, বাট
একজন আরেকজনকে ফিল করতে পারছে, এগুলো বিষয় আমাদের নিয়ে আসতে হবে। যদি লোনলিনেস থাকি, কেউ কাউকে ফিল করতে পারবে না, আমি ফিল করছি আমি একা, পৃথিবীতে আর কেউ নাই। ওকে, অনেক। জি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ডেসক্রিপটিভ ভাবে বিষয়গুলো বললেন। আসলে গদ বাঁধা যদি একটা পয়েন্ট আউট এখানে করতে হয় যে আমাদের লোনলিনেস আমাদেরকে কিভাবে কিভাবে ইফেক্ট করে, তাহলে যদি অ্যাকর্ডিং টু বডি বডি, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে অ্যালকোহলিজম অ্যান্ড ড্রাগ ইউজ। সর্বপ্রথম যে জিনিসটা হয় যে একটা মানুষ যেহেতু আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করতে পারছে না, সে এমন কিছু বিষয়ের উপরে, এমন কিছু জিনিসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় যেটা আসলে তার বডিকে ক্ষতি করছে, তার মেন্টাল হেলথকে ক্ষতি করছে, এবং আলটিমেটলি সে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে হি অর শি ক্যানট লিভ উইদাউট দ্যাট পার্টিকুলার থিং। আবার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে অল্টার্ড ব্রেইন ফাংশন। দেখা যায় যে আমরা যেটা বলি যে বিট মিস করে, যে এই শুনলাম এই শুনলাম না, বা হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেলাম, হুট করে হয়তো একটা কথার মধ্যে আমি চুপ হয়ে গেলাম, এই ধরনের যে সিমটম গুলো, এটা হচ্ছে অল্টার্ড ব্রেইন ফাংশন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। আমাদের আচরণের মধ্যে এমন কিছু বিহেভিয়ার আসে, সেটা হচ্ছে যদি আমাদের কাছেও জিনিসটাকে নর্মাল মনে হয়, সেটা সমাজের ৮-১০ জন মানুষের কাছে বেশ অ্যাবনর্মাল। যে ও এরকম করছে কেন, এটা তো করার কথা না, নর্মাল আর ৫টা মানুষ করে না। কিন্তু যে মানুষটা আসলে একা, সে তো বুঝতেই পারছে না যে সোশ্যাল কমিউনিকেশনে আমার এথিক্স গুলো কি কি, আমি কি কি মেনে চলবো, কোনটা করলে একটা মানুষ নর্মাল মনে করবে, কোনটা করলে আরেকটা মানুষ অ্যাবনর্মাল মনে করবে, এই বিষয়গুলো তার জানাই থাকে না। আবার আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক। আমাদের হার্টের যে ভেসেলস গুলো আছে, আমাদের যে আহ, বিভিন্ন ধরনের মাসল গুলো আছে হার্টের মধ্যে, এরা ডিসফাংশন করা শুরু করে, এবং তার ফলে কি হয় যে কখনো কখনো যে মানুষগুলোর হাই প্রেশার আছে বা হার্টে ব্লক আছে, এরকম মানুষগুলো ধীরে ধীরে স্ট্রোকের দিকে চলে যায়। যেটা কিন্তু দেখেন, একটা মেন্টাল স্টেট একটা মানুষকে কত বড় একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিল। তো একাকিত্বকে যদি নর্মাল ভাবে নেওয়া হয়, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ডিক্রিজড মেমোরি অ্যান্ড লার্নিং। একটা মানুষের স্মৃতি শক্তি কমে যায়। সে আগে হয়তো ১ পৃষ্ঠা মুখস্থ করতে তার ৫ মিনিট সময় লাগলো, এখন সে ১৫ মিনিট সময় নিচ্ছে, কিংবা ১০ মিনিট আগের কথা সে ভুলে যাচ্ছে। এরকম শর্ট টার্ম মেমোরি লস টাইপের প্রবলেমও তাদের হতে পারে। আরেকটা যেটা স্যার বলেছেন, ডিপ্রেশন। ডিপ্রেশন এখনকার সময়ে অনেক মানুষই এই সমস্যাটার মধ্যে পড়েছে, কারণ একাকিত্ব নিয়ে যদিও কথা সেরকম একটা হয় না, কিন্তু বলা যায় যে আমাদের সমাজে 30, 40, 50% মানুষ একাকিত্বে ভুগছে। কেউ এক্সপ্রেস করছে, কেউ করছে না, কেউ এটার দ্বারা ভুক্তভোগী হচ্ছে, কেউ হচ্ছে না, কেউ বা সাপ্রেস করতে পারছে, কেউ পারছে না। কিন্তু সবাই কোনো না কোনো ভাবে জীবনের কোনো পর্যায়ে একাকিত্বটা ফিল করেন, এবং আমাদের সামাজিক ব্যবস্থার কারণে, আমাদের মেন্টালিটির কারণে এটা সেইভাবে খোলাসা ভাবে কথা হয় না। আরেকটা যেটা স্যার বলেছেন সেটা হচ্ছে ইনক্রিজড স্ট্রেস লেভেল। আমরা অনেক প্যানিক করা শুরু করি যদি একটা মানুষ মন থেকে একা হয়। যদিও তার সামনে অনেক মানুষ, অনেক কাজ, সে এত স্ট্রেস ফিল করে যে যে জিনিসটা সে খুব সহজেই করতে পারতো সেই কাজটাই সে পারে না। দেখা যায় যে তার মধ্যে অনেক ডিসফাংশন কাজ করে, যার ফলে আশেপাশের মানুষজন তাকে অনেক প্রবলেমেটিক মনে করে, যে ওকে এই কাজটা দিলে পারছে না। তাহলে ওই যে কথাগুলো ওই মানুষটা শুনলো, সে মন থেকে আরো একা হয়ে যায়, যেটা একটা মানুষ এখান থেকে বেরিয়ে হয়ে আসতে পারে না, স্ট্রেসটা এমন একটা পর্যায়ে চলে যায়। আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে পোর ডিসিশন মেকিং। একটা মানুষ যখন একা ফিল করে তখন তার মেন্টাল ম্যাচিউরিটি কমে যায়, যার ফলে সে যে ডিসিশন গুলো মেক করে সেটা কোনো কোনো ক্ষেত্রে তার জন্যই ক্ষতি বয়ে আনে। যদিও সেই মানুষটা হতে পারে মানসিক ভাবে, বয়সের দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি অনেক ম্যাচিওর, কিন্তু যখন সেই পার্টিকুলার লোনলিনেস স্টেট অফ মাইন্ডের মধ্যে আছে, তখন সে যে ডিসিশন গুলো নেয় এটা অনেক সময় ভুল হয়ে যায়। এই বিষয়টাতে কি স্যারের আর কিছু অ্যাড করা আছে কিনা? আমি যে ম্যাটার গুলো বললাম, আপনি কি কিছু অ্যাড করবেন? জি স্যার। এখানে আমি হচ্ছে আরো দুই একটা প্রবলেমের কথা, আসলে প্রচুর লোকদের সাথে মেলামেশার কারণে এগুলো খুব চোখের সামনে দেখা হয়। যেমন আরেকটা এক্সপিরিয়েন্স হলো, লোনলিনেস ছোটবেলা থেকে মা বাবা হচ্ছে সন্তানকে সময় দেয় না, সময় না দেওয়ার কারণে, অর্থাৎ ফর্মাল একটা এনএলপি যে বিষয়টা বোঝালাম, পাবলিক জন খুব ফর্মাল ছিল, যার কারণে সন্তান হচ্ছে কখনো ফিল করতে পারে না তার ইমোশন ফিলিংস গুলো হচ্ছে যে মা বাবাকে বলা যায় বা শেয়ার করে, ওনারা শোনার যোগ্য।
যখন বড় হয়ে প্রবলেম ফেস করলো কোনো ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম, রিলেশনশিপ ইস্যু বা অন্য কোনো ধরনের ইস্যু, এই সময়ের মধ্যে হচ্ছে একটা হলো ব্রেকআপ, কারণ তার তো লোনলিনেস আরো খুব খুব বাড়ছে। ছোটবেলা জি থেকে মা বাবার সময় না দেওয়ার কারণে আরো ডেভেলপ হয়েছে ওই জায়গায়। এখন এই সময়ের মধ্যে হচ্ছে তার যখন একটা সাপোর্ট দরকার, মা বাবারা তখন আর সাপোর্টের কথা আর বুঝতে পারতেছে না। ওনারা তো ওনাদের মধ্যে সন্তানের তো সবই আছে, মোবাইল আছে, ফ্রেন্ড আছে, পড়াশোনার সামনে পরীক্ষা হলোকে, বাট সেদিন ভিতরে পুরো উড়ে যাচ্ছে, কারোর সাথে শেয়ার করতে পারছে না ওই জিনিসটা বলছে। এই সময় অনেক সময় সব সময় না, কিছু সময় দেখা যায় ডিপ্রেশন এত মাত্রা চলে যায়, যখন দেখি পৃথিবীতে আমার জন্য কেউ নাই, আমি আসলে কারো না, ওরা সুইসাইড পর্যন্ত চলে যায়, সুইসাইড করতে চায়। কারণ তারা কার জন্য বেঁচে থাকবে, কি জন্য বেঁচে থাকবে, ওই বিষয়টা দেখতে পারে না। আবার এমনও দেখা যায় যারা হচ্ছে ফিজিক্যাল সামাজিকভাবে অনেক কাজকর্মে অ্যাক্টিভ। যেমন কিছুদিন আগে একজন বলছেন ওনার 8টা টিউশন, ওকে গুড, বাট ওনার ইকোনমিক্স বা স্ট্যাটাস কোনো কিছু দেখে এত পরিশ্রম করার দরকার পড়ে না। এটা তো আমরা আসলে আশপাশে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারি। আর পরবর্তী বলছে আসলে এতগুলো কেন, বলতেছে আমার বাসায় থাকতে ভালো লাগে না। আমি ওর ব্যাকগ্রাউন্ডটা জানি, আমার পরিচিত। বলছে আমার মা বাবার সাথে সম্পর্ক আমার, কারণ ওখানে গেলে একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে লেগে যায়, অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারে না। এখন এই তার নিজের কষ্টের কথাগুলো মা বাবার সাথে অন্য কারোর সাথে শেয়ার করে না, হাতে গোনা দুই একজনের সাথে শেয়ার করে। অর্থাৎ তার লাইফটা যে নিয়ে যায়। এখন তাকে আমরা বাহ্যিক ভাবে দেখতেন ফিজিক্যালি অনেক কিছু অ্যাক্টিভ, অনেক কাজকর্ম করতেছে, কিন্তু সে তো ইন্টারনালি একা একাই ফিল করতেছে। তার জীবনে কয়জন আছে, কে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এরা কি শুনতেছে, ফ্রেন্ডরা কি তাকে বুঝতে পারতেছে? এই বিষয়টা আরেকটু অ্যাড করার ছিল। জি স্যারকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একাকিত্ব কেন হয় সেটা জানলাম, হলে তারপরে কি হয় সেই বিষয়টা জানলাম। এখন একটু জানতে চাই যে একটা মানুষ যখন একাকিত্ব বা এই পার্টিকুলার স্টেট অফ মাইন্ড দ্বারা অ্যাফেক্টেড হয়, তখন তার মধ্যে আসলে কি কি সিমটম দেখা যায়। আমাদের এই সিমটম গুলো যদি একটু বুঝিয়ে বলতেন। জি স্যার। সিমটমের মধ্যে তাকে যে জিনিসটা দেখা যায়, সে নিজেকে গুটিয়ে রাখে। অর্থাৎ হচ্ছে নিজের জন্য অন্য কাউকে ট্রাস্ট ইস্যুটা আসে না, অথবা অন্য কাউকে বিশ্বাস করতে পারে না। অনেকের ক্ষেত্রে থাকে, নট সবার ক্ষেত্রে কমন। আবার কিছু ক্ষেত্রে যে দেখা যায় হচ্ছে তারা নিজেরা বিভিন্ন কাজে ইনভলভমেন্ট হচ্ছে না, এবং হচ্ছে অন্য নিজেকে খুব সেলফ স্টিম গুলো অনেক কমে যাচ্ছে। সে যে আগে অনেক কিছু করতে পারতো, এখন হচ্ছে সে কোনো কিছু করতে পারছে না। এর পরবর্তীতে তার একাডেমিক রেজাল্ট গুলো হচ্ছে খুব খারাপ হচ্ছে, তার কাজকর্ম গুলো করতে ভালো লাগছে না। যেখানে সে আগে অনেক হাসি হই হুল্লোড় ছিল, এখানের মধ্যে হচ্ছে যে সে এখন মনমর একটা ভাব নিয়ে থাকে। এর জি পরবর্তী এই আমরা হচ্ছে তার আশপাশের হচ্ছে অন্যের সাথে কমিউনিকেশন দেখে, তার কমিউনিকেশন গুলো সে কমিয়ে হচ্ছে নিজেকে নির্দিষ্ট গুটিয়ে ফেলা, অর্থাৎ একটা জায়গার মধ্যে নিয়ে আসা। আর হ্যাঁ, সবসময় অনেকে কিছু লোককে আমরা হাসিও দেখতে পারি, বাট আলটিমেট হচ্ছে যখন কোনো স্যাড কোনো কিছু আসবে দেখা যাবে আউট বাস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে কান্না করে দিচ্ছে, যদি এরকম খুব ক্লোজ কেউ থাকে বা এদের ক্ষেত্রে যখন শেয়ার করে। জি স্যারকে ধন্যবাদ এতটুকু। আমাদেরকে সিমটম গুলো বললেন। আরেকটা বিষয় যেটা আমার এই ক্ষেত্রে একটু অ্যাড করার আছে সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে যারা সাপ্রেস করতে চায় এই ধরনের ফিলিংস গুলোকে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় দেখা যায়, যেরকম একটা হচ্ছে ফেক ইমোশন শো করা। আমি যেটা ভিতর থেকে ফিল করছি সেটা আসলে বাইরের মানুষকে বুঝাচ্ছি না, আমি অন্যরকম একটা ইমোশন, অন্যরকম একটা পার্সোনালিটি সবার সামনে দাঁড় করাচ্ছি, যেটা কিনা আসলে একটা ফেকিজম ছাড়া আর কিছুই না। দেখা যায় যে সোশ্যাল নেটওয়ার্কে সেই মানুষটা খুবই অ্যাক্টিভ, সে সবাইকে অনেক মোটিভেশনাল স্টেটাস দিয়ে মোটিভেশনাল কথা বলে ইন্সপায়ার করার চেষ্টা করছে, সে ঘুরছে ফিরছে, সবার সাথে শেয়ার করছে, ফ্রেন্ডদের সাথেও ঘুরছে, সবই করছে, খাচ্ছে যাচ্ছে, তার লাইফটা সবার কাছে নর্মাল, সে দেখাচ্ছে নর্মাল, কিন্তু ভিতর থেকে একটা মানুষ যদি তার কাছে যায়, তার সাথে 2 দিন মেশে, তখন ঠিকই বোঝা যাবে যে ওই মানুষটা আসলে ভিতর থেকে অনেক একা, কিন্তু সে পারছে না সবার কাছে এক্সপ্রেস করতে, যার কারণে সে পুরো তার উপরে একটা ডিফারেন্ট কাইন্ড অফ কভার সে দিয়ে রাখছে, যেটা যার ভিতরে নর্মালি মানুষ পেনিট্রেট করতে পারে না। স্যারকে আরেকটা বিষয় একটু বলতে বলবো যে যখন একাকিত্ব হচ্ছে একটা মানুষের, এটা যখন সামনের মানুষটা বুঝতে পারছে, তখন একজন পরিবারের সদস্য হিসেবে বা একজন বন্ধু হিসেবে সেই মানুষটার আসলে কি করা উচিত ওই ভুক্তভোগী মানুষটাকে নিয়ে।
নেটের প্রবলেম কারণ আসলে শুনতে পাই না, কোশ্চেনটা যদি আবার করতেন। স্যার বলছি যে যখন একটা মানুষ একাকিত্ব দ্বারা ভুক্তভোগী হচ্ছে বা এফেক্টেড হচ্ছে, এটা যখন তার আশেপাশের মানুষরা বুঝতে পারে অ্যাকর্ডিং টু দ্য সিমটমস এন্ড সাইন্স, তখন একজন পরিবারের সদস্য কিংবা একজন কাছের বন্ধু হিসেবে আসলে সেই মানুষের কর্তব্যটা কিরকম, তার কি করা উচিত? আমাদের পরিবারের সদস্য অথবা কাছের বন্ধু যদি সে আসলে রিয়েলি অনেক এক্সপার্ট হয়ে থাকে এই বিষয়গুলোর প্রতি, সে যেন অন্যকে বুঝতে পারে এবং হ্যান্ডেল করতে পারে, তাহলে আমি বলবো প্রথমে হচ্ছে খেয়াল করা কি কারণে হচ্ছে তার এই প্রবলেমটা হচ্ছে, অথবা সে কি নিজেকে এটা ডেভেলপ করতেছে। আমরা একটা হচ্ছে কারোর মধ্যে এমন এক কারণে এটা অ্যাড করতে পারি। কিছু ক্ষেত্রে আমাদের নিজের ভালোর জন্য অনেকে একাকিত্বটাকে লাইফের হচ্ছে বেস্ট অংশটা তৈরি করে নেয়। উদাহরণস্বরূপ হলো বিসিএস। হ্যাঁ, বিসিএস আমাদের দরকার, অনেক প্রেশার, মা বাবাও চায়। অনেক কিছু এরকম ক্যান্ডিডেট দেখাও যায়, তারা একমাত্র বিসিএস দিবেন এই জন্য আত্মীয় স্বজন সবকিছু থেকে পুরা দূরে সরে আসে। আমি এমনও লাইফের মধ্যে দেখেছি যারা কয়েক বছর পর্যন্ত ঈদে পর্যন্ত বাড়ি যায় না, কারণ হচ্ছে তারা একদম পুরো সোসাইটি ডিটাচড হয়ে আছে। লাইফে একটা চাকরি বাকরি হবে কোনো কিছু, এখন জীবনটাকে এত স্ট্রাগল মানে এত স্ট্রিক্ট করে ফেললো। ওই লোকটাকে আসলে সাইকোলজিক্যাল ভাবে খুব হেলদি আছে কি সে খুব প্রচুর লোনলিনেস ফিল করতেছে, এটা হচ্ছে আমাদের দেখতে হবে। আর আমরা, হ্যাঁ, এখন যদি আমি কাছের ফ্রেন্ড হিসেবে ওই জায়গায় দেখি, তাহলে এখন চেষ্টা করা, যদি ধরলাম কারো ফ্যামিলি কেউ মারা গেল বা কোনো কিছু হলো, তাকে হচ্ছে অন্য আরেকটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, যেখানের মধ্যে তার আগে যে খারাপ লাগা যে বা গুড ফিলিং গুলো আসতো, গুড ফিলিং গুলো সে যেন ওখান থেকে ফিল আপ করতে পারে। এরপর আবার হচ্ছে আমি যদি হচ্ছে নিজের ফ্রেন্ড বা স্কুল, সাপোজ অনেকের হচ্ছে পরীক্ষায় ফেল করলো, নিজেকে গুটিয়ে রাখলো একদম, কাউকে আর চেহারা দেখাবে না, আর কিভাবে মুখ দেখাবে, এভাবে হ্যাবিট করতে তার লোনলিনেস চলে আসলো। এই ক্ষেত্রে আমরা তাকে বোঝানো আসলে একটা জীবন একটা শেষ হওয়া বা কোনোটা ফেল করা মানে জীবন শেষ হয়ে যাওয়া না। উদাহরণস্বরূপ হলো আমি এ থেকে এক জেড পর্যন্ত লিখলাম 26টা অক্ষর, আমার হচ্ছে এটা বাঁকা হয়ে গেল, বাকি 25টা অক্ষর তো সোজা আছে। অতএব লাইফটা হচ্ছে এমন, আমি এক জায়গায় ফেল করতেছি বাট অন্য জায়গায়, এগুলো আসলে তাকে সাপোর্ট দিয়ে হচ্ছে বোঝাতে হবে। আর আমরা ফ্রেন্ড হিসেবে তাকে হচ্ছে নিউ কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যারা খুব লোনলি ফিল করে ওরা হচ্ছে অনেকে হচ্ছে চায় যে না, আমরা অন্য জায়গায় ঘুরতে যাই বা আমরা কোনোভাবে ভালো কিছুর মধ্যে ইনভলভমেন্ট হই, কিন্তু লাইফ আসলে পার্টনার পায় না এখানে। আহ, যেমন ফিমেলদের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি অনেক বেশি ট্রাস্ট ইস্যুটা চলে আসে যখন রিলেশনশিপ ব্রেকআপ, অথবা আসলে আজকে সমাজে এমন অবস্থা, কে কাকে ট্রাস্ট করবে। আমরা আজকে যে ওষুধ খাচ্ছি, ওষুধ গুলো হচ্ছে 2 নাম্বার দিচ্ছে, তাহলে কে কাকে ট্রাস্ট করবে, ট্রাস্ট ইস্যু গুলো চলে আসে। আমি যদি খুব পাশের বন্ধু হতে পারি, আমাকে ট্রাস্ট লেভেলটা ভালো থাকে, তখন আমরা ওকে নিয়ে কোথাও ফ্রেন্ড হিসেবে আমরা ঘুরতে পারি। আমরা হচ্ছে আর এই আরো যদি করতে চাই, একটা হলো সে নিজেকে দিন গুটিয়ে নিয়েছে, একটা দিন খারাপ ডিসিশনের মধ্যে নিয়েছে, আমি একাই থাকবো, ওই তার একা ডিসিশনটাকে ব্রেক আপ করা। এবং কাউকে হচ্ছে যদি তার অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটি খুব খারাপ থাকে এবং হচ্ছে কারোর সাথে মিশতে পারতেছে না, সাপোজ হচ্ছে সে বাসে উঠে কোথাও যাচ্ছে না, তাকে হেল্প করা। তাকে হেল্প করা হচ্ছে যে একদিন বাসে করে নিয়ে যাওয়া, যেন হচ্ছে সে শিখতে পারে। কারোর সাথে কথা বলতে পারে না, একদিন হ্যাঁ নিজের পিছনে থেকে পরিচয় করে দেয় কথা বলা। অর্থাৎ আমি তাকে লাইফে হচ্ছে পাশে থেকে থেকে ছোট খাটো বড় যত বিষয় আছে এগুলো ভাবে হেল্প করতে পারি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। ওকে। জি, স্যারকে অনেক ধন্যবাদ। আম, এই পর্যায়ে ফ্রেন্ডদের ব্যাপারে একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে একজন ফ্রেন্ড যখন বুঝতে পারে যে হ্যাঁ, আমার অমুক ফ্রেন্ডটা আসলে একাকিত্বের মধ্যে পড়ে যাচ্ছে বা সে সামহাও বের হয়ে আসতে পারছে না সিচুয়েশন থেকে, তখন ফ্রেন্ডরা যেটা একটা বিষয় করতে পারে সেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক ম্যাটারে তার সাথে এক ধরনের কম্পিটিশন চালু করে ফেলতে পারে। যে ফর এক্সাম্পল ওই মানুষটার সায়েন্স পছন্দ, সো সায়েন্সের একটা স্পেসিফিক টপিক যেরকম স্পেস সায়েন্স বা বায়োলজি, ফিজিক্স বা যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা পার্টিকুলার টপিক সেরকম হতে পারে যে আমি এটা 2 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব, তুমি করে দেখাও তো একদিনের মধ্যে পারো নাকি। তাহলে যেটা হয় যে ওই মানুষটা সাডেনলি ডাইভার্ট হয়ে যায়। যে সে হয়তো একটা সিচুয়েশনের মধ্যে ছিল, একটা ইমোশনের মধ্যে ছিল, আপনি যখন তাকে চেয়ার আপ করলেন বা তাকে কোনো কিছুর ব্যাপারে চ্যালেঞ্জ করলেন, হিউম্যান নেচার যেটা,
যে যখনই চ্যালেঞ্জ সামনে আসে আমাদের নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আমরা তখনই সেই বিষয়টাকে কনকোয়ার করার জন্য আরো বেশি চেষ্টা করতে থাকি যতক্ষণ না পর্যন্ত উই অ্যাচিভ দ্যাট সাকসেস। তো একটা ফ্রেন্ড যেটা করতে পারে যে বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রেই বলা উচিত, কিংবা হতে পারে যে সে হয়তো স্পোর্টস ভালোবাসে, তো যেখানে দাঁড়িয়ে কথা হচ্ছে যে হ্যাঁ আমার ভালো লাগছে না বা আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, ওখান থেকে একটা 50 মিটারের দৌড় করে ওখানেই তাকে হারানোর চেষ্টা করেন বা বলেন যে হ্যাঁ তুমি তো হেরে যাবা, তুমি দৌড়াতে পারবা না আমার সাথে। তাহলে যেটা হবে যে সাডেন তার ওই ডাইভারশনটা তাকে কোনো না কোনো একটা দিক থেকে ইন্সপায়ার করবে যে না, আমি যদি জিতে যাই তাহলে আমি হয়তো এরকম আরো অনেকটা বিষয়ে কাজ করতে পারবো। আবার একজন মানুষ যদি বুঝতে পারেন যে আমি একাকিত্বের মধ্যে পড়ে যাচ্ছি বা আমি পারছি না আসলে সবার সাথে মিক্স হতে, তাহলে যেটা হতে পারে যে একটা মানুষ নিজেকে যেভাবে চেনে পৃথিবীর আর কোনো মানুষ সেভাবে চিনতে পারে না। আমার মধ্যে কি কি পটেনশিয়াল আছে, আমার মধ্যে কি কি অ্যাবিলিটি আছে, এটা আমার চেয়ে ভালো কেউ জানতে পারে না, কখনোই না, সে যত কাছের মানুষই হোক না কেন। তো নিজের যে পটেনশিয়াল গুলো আছে, নিজের যে আহ দক্ষতা গুলো আছে, এই দক্ষতা গুলোকে এক একটা গোল সেট করে সেই অনুযায়ী লাইফটাকে চালানোর চেষ্টা করতে হবে। প্রতিদিনই কিছু না কিছু শিডিউল তৈরি করতে হবে। আপনি আর্ট পারেন, আপনি আর্ট করেন; আপনি গান পারেন, আপনি গান প্র্যাকটিস করেন; আপনি কম্পিউটার শিখতে চান, কম্পিউটার শেখাটা শুরু করেন; আপনি গ্রাফিক্স শিখতে চান, গ্রাফিক্স শেখা শুরু করেন; আপনি লেখালেখি পারেন, লেখালেখি শুরু করেন। আমাদের যে 5 সেকেন্ড রুলটা আছে সেটা হচ্ছে যে একটা কাজ যেটা মানুষ সহজে করতে চায় না, 1 2 3 4 5 বলে সেই কাজটা শুরু করে দিতে হয়। তাহলে যেটা হয় যে সাডেনলি ওই কাজটা কিন্তু কমপ্লিটের দিকে চলে যায়, এবং যখন আপনি এভাবে দিনে 10টা কাজ অ্যাকমপ্লিশ করতে পারেন তখন আপনার মধ্যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট চলে আসে, যেটা ফাইনালি আপনাকে এট দ্য এন্ড অফ দ্য ডে বেশ এনার্জেটিক করে, বেশ সেলফ কনফিডেন্ট করে যে হ্যাঁ আজকে আমি এই 10টা কাজ করতে পেরেছি যেটা আমি 7 দিন আগে পারতাম না। তো স্যার যে বিষয়টা বলছিলাম যে একজন পার্সন যখন বুঝতে পারে যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে, তখন আমি আসলে কি করতে পারি, সেই স্পেসিফিক মানুষটা কি করতে পারে স্যার, প্লিজ। ওকে, এটা কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে আগে আপনার একটা বিষয় যে বললেন সেটা হলো আমি আমার ফ্রেন্ডকে হচ্ছে সে যে জগৎটা আছে ওইটা থেকে তাকে একটু ডাইভার্ট করা কোনো চ্যালেঞ্জিং বা কোনো কাজ নিয়ে। এটা আমাদের ব্রেনে একটা মেকানিজম আছে। মেকানিজম হচ্ছে আমাদের ব্রেনে একটা অংশ হচ্ছে যে ইমোশনাল পার্ট, যেটা হচ্ছে সবকিছু ইমোশন নিয়ে থিঙ্কিং করে। আর আরেকটা পার্ট হচ্ছে যে লজিক্যাল পার্ট, সবকিছু লজিক্যাল দিয়ে থিঙ্কিং করে। আমরা বাংলাতে একটা কথা বলি হচ্ছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে, অর্থাৎ যখন চোর আসছিল আমার বুদ্ধি তাহলে কোথায় গেল? চোর যাওয়ার পরে তো হ্যাঁ বুদ্ধি লজিক্যাল কাটছে, দ্যাটস মিন যখন চোর আসছিল বা ডাকাত আসছে ওই সময় আমার মস্তিষ্কের ইমোশনাল পার্টটা এত অ্যাক্টিভ হয়ে গেছে, পুরা জায়গাটা সে দখল করে নিয়েছে। আমি ওই সময় লজিক্যালি থিঙ্কিং করতে পারি না। পরে যখন চলে গেলাম আমি রিল্যাক্স ছিলাম, এবার আমার লজিক্যাল পার্ট কানেকশন করতে পারছে। ঠিক একইভাবে যারা সাইকোলজিক্যাল অনেক প্রবলেমের মধ্যে পড়ে, লনলিনেস এর মধ্যে একটা বা সুইসাইড বলেন, রিলেশন ব্রেকআপ বলেন, এটা হচ্ছে তাদের এই সার্টেন ইমোশনের মধ্যে খুব পড়ে থাকে, অর্থাৎ তাদের সব চিন্তাধারা ইমোশন। কখন কি খেয়েছে এটাও হচ্ছে যে আপনার বুঝতে পারে না। আমরা সেক্ষেত্রে হচ্ছে কাজ করা কি, তার ওই মস্তিষ্কের লজিক্যাল পার্টের সাথে আমাদের কানেকশন করে দেওয়া। যেমন আপনি বলছেন একটু ফ্রেন্ডকে চ্যালেঞ্জ দিয়ে এই চলো আমরা দৌড় দিই, পারবানি দেখো, অর্থাৎ তাকে আমি ওর ইমোশনের জায়গা থেকে আমি লজিক্যাল একটা চাই হ্যাঁ অন্য জায়গায় ইনভলভমেন্ট করছি। আমি যদি তাকে হ্যাঁ চল কালকে কি আমরা পরশুদিন কি কি খেয়েছিলাম, কি কি কোথায় খেলতে গিয়েছিলাম, দ্যাটস মিন তাকে আমি একটা চিন্তার লেভেলে নিয়ে গেলাম। চিন্তার লেভেলে নিয়ে যাওয়া মিনস হচ্ছে তার আমি ইমোশন জগৎ থেকে আমি তাকে লজিক্যাল পার্টের সাথে তখন সে আসলে রিয়েলিটিটা বুঝতে পারবে। ওকে, এই পরবর্তীতে আপনার যে প্রশ্নটা ছিল, আমরা অ্যাজ এ পার্সন হিসেবে যখন আমি বুঝতে পারবো আমার লোনলিনেসটা, তখন আমি কি করব? প্রথম বিষয়টা হচ্ছে লোনলিনেস যে একটা ব্যাড থিং এটা বুঝে আসা। আমার বুঝে আসতে হবে যে এটা একটা প্রবলেম। আমি যখন কোনো প্রবলেমটাকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করতে পারবো আমার সলিউশন আসবে। আমি কোনো কিছুকে যদি সলিউশন প্রবলেমই না ধরতে পারে, হাজার সমস্যা থাকবে কারণ আমি মনে করছি না প্রবলেম, আমি সলিউশন করতে পারবো না, অর্থাৎ এটাকে একটা সমস্যা হিসেবে মনে করতে হবে। এর পরবর্তীতে বুঝতে হবে এটা কি কি প্রভাব, আমার প্রভাব গুলো জানতে হবে, সিমটম গুলো জানতে হবে। আসলে কি আমার মধ্যে এই ধরনের সিমটম বা লক্ষণ গুলো চলে আসতেছে কিনা। সাপোজ আমার মধ্যে চলে আসছে, এখন আমার কি কারণের মধ্যে আসছে, আমি ওই কারণটাকে খুঁজে বের করে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করা। একটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব বেশি ফোকাস করা, আমার কমিউনিকেশন ক্ষেত্রে বাড়ানো। আমি হচ্ছে অন্যের সাথে যেন কমিউনিকেশন হয়ে গেল,
যেমন একটা উদাহরণ একটু আগে দিলাম, একজনকে ছোটবেলা হচ্ছে বললো, আশপাশে বন্ধুরা সবাই বললো এই পাগল, এই চলাফেরা কেমন উচ্ছৃঙ্খল এসে, যার কারণে সে নিজেকে ডিসিশন নিয়ে নিয়েছে সে একা রাখবে। ইউনিভার্সিটি বা কলেজ লাইফ পুরা লাইফটাই সে নিজেকে একা রাখছে, কোনো ফ্রেন্ড বানায় নাই, কারোর সাথে কথা বলে নাই, গিয়েছে ক্লাস করছে, চলে এসেছে। বাট সে তো কথা বলতে পারতো। ওই ক্ষেত্রে এরকম নিজেকে রিজিট না করে এগুলোকে চ্যালেঞ্জ করে না, নিজেকে প্রুভ করা আই এম গুড। আর আমাদের দেশে কালচার হচ্ছে হাজার লোক হাজার কথা বলবে, কে ভালো বলতেছে এটাই বাইর করা খুব কষ্ট। আমাদের এই কিছু বাস্তবতা গুলোকে মেনে নিতে হবে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আর একটা হলো আমাদের লাইফে স্যাক্রিফাইস করাটা শিখতে হবে। আমি মনে করি স্যাক্রিফাইস করা শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাপোজ আমি আজ যে বড় ভাই হিসেবে আমার একটা খাবার আনছে, হ্যাঁ ছোট ভাইরা খেয়ে ফেলবে এটাই স্বাভাবিক। কোনো সময় আমাকে কম দিয়ে দিবে, বা ফ্যামিলি ম্যাটার হিসেবে ফ্রেন্ড হিসেবে আমি, হ্যাঁ আমার খুব ক্ষুধা লাগছে এখন, আসলে কালচার, আমরা সমাজের মধ্যে থাকি, এগুলো মেনে নিতে হয়। যে কোনো কারণে আমার ফ্রেন্ড হচ্ছে একটা খাবার নিয়ে গেল, বা আমাকে বললো হচ্ছে যে চলো এখানে ঘুরতে যাই। আমার হ্যাঁ একটা কাজ আমার হাতে আছে, বাট আমি কাজটা তো ফেলে রাখতে পারি, অন্য সময় করতে পারি, নট ইমার্জেন্সি কাজ আমি অন্য সময় দেখতে পারি। অর্থাৎ কাজটা এখনের কাজ আমি পরবর্তীতে রেখে দেওয়া, বা হচ্ছে ওর কথাটা, হ্যাঁ ভালো কাজ, ভালো পরামর্শ দিচ্ছে ওই জন্য যাচ্ছি, এটাও তো বুঝতে পারা। এটা কিন্তু একটা স্যাক্রিফাইস, অর্থাৎ আমার নিজের জায়গাটাকে একটু ছাড় দিয়ে অন্যের জন্য করা। এটাও আমি মনে করি শিখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটিটাকে বাড়ানো। আর একটু হলো আমরা ফ্রেন্ডশিপটা বানানো। আমাদের লাইফে হচ্ছে দুই একজনের উপর নির্ভরশীল হয়ে যাব না। আহ, যেমন হলো আজকে অনেকে দেখা যায় আর এগুলো খুব আসলে আমাকে খুব আমি খুব পেন ফিল করি যখন আশপাশে এগুলো দেখি। আমাদের সবাই আজকে মনে করি দুই একজন লোক হলে আমার জীবন চলবে, আমার জীবন আর কেউ দরকার না। অর্থাৎ হলো আমার মা বাবার সাথে খুব ভালো সম্পর্ক না, অথবা আমার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, ভাই হলে আমার জীবনে সবকিছু চলবে। অথবা হচ্ছে আমার নিজের, এই যে আমার নিজের সন্তান আছে, সন্তানের সাথে আমার ভালো সম্পর্ক, আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো দরকার নাই, শ্বশুর শাশুড়ির দরকার নাই, নিজের মা বাবার সাথে দরকার নাই, ভাই বোনের সাথে দরকার। অর্থাৎ আমি নিজেকে শুধু দুই একটা ব্যক্তি কেন্দ্রিক করতেছি। এখানের মধ্যে আমরা খেয়াল করতে হবে আসলে আমার সম্পর্ক অন্যের সাথে ভালো হচ্ছে না কেন। আসলে আমার একটা হলো ওরা ওরা তো মিলতেছে, তাহলে আমার সাথে এরকম সবার প্রবলেম কেন? নিশ্চয়ই আমার কমিউনিকেশনে ইমপ্রুভমেন্ট করতে হবে, ওই জায়গাগুলো খেয়াল করা। আর আরেকটা জিনিস প্রবলেম হয়ে যায় কি, আমরা নিজেদের এরকম হাই এক্সপেকটেশন করলে, যেমন আমি মেল ফিগার, আমার হচ্ছে ফিমেলদের হচ্ছে মাস্ট হচ্ছে আমার লাইফ টেক কেয়ার দরকার, আমার মায়ের দরকার, আমার বোনের দরকার, আমার খালা কুকুর যারা আছে এদের হচ্ছে যে আমাদের লাইফের দরকার হচ্ছে আমাদের কেয়ারটা। এখন আমার যদি সম্পর্ক এদের সবার সাথে খারাপ হয়, আমি তো লাইফে কেয়ার পাচ্ছি না, আমি তাহলে একাকিত্ব অনেক হচ্ছে ফিল করছি। এবং ফিল করার কারণে আমার অনেক খারাপ লাগছে। এবার আমাদের প্রবলেমটা হয় এই জায়গায়, আমি আমাদের লাইফ পার্টনার বা নিউ কোথাও গেলে একজন থেকে অনেক বেশি এক্সপেক্টেড করি যে না, আমার যে নিউ পার্টনার আসছে বা আমার যে ফ্রেন্ড আসতেছে এই আমার আগে আমার যত গ্যাপ ছিল সব গ্যাপ এই ফিল আপ করবে। আসলে একজন ব্যক্তিকে হাজার জনের ভালোবাসা বা কেয়ারিং দিতে পারে, দেখে আসলে বাস্তবসম্মত না। তাহলে আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে, আমাদের কমিউনিকেশনটা বাড়াতে হবে। আর স্যাক্রিফাইস এখানে চলে আসবে। লাইফটা হচ্ছে, আমার কাছে লাইফ মিনিং হচ্ছে যে স্যাক্রিফাইস এবং স্ট্রাগল করা। আমাকে স্ট্রাগল করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। ইটস দুনিয়াটা এমনই, আমরা এইভাবে যে সামনে যাব। আর আরেকটা হলো আমি যে নিউ নিউ হ্যাবিট তৈরি করা। আমি আমার নিজের হ্যাবিট তৈরি করা, অর্থাৎ আমার নিজের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা। আজকে আমি ধরলাম কেউ গান গাইতে পারে, সে গ্রাফিক্স শিখলো, অথবা সে নাচ শিখলো, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি গুলো সে শিখতে পারে। আর একটা হলো মাঝে মধ্যে ঘরের বাইরে রাখা, আর এবং টেকনোলজি থেকে দূরে রাখা। টেকনোলজি আমাদের অনেক গুড, অনেক ভালো কিছু করছে, বাট এটা একটা আমাদের অনেক প্রতিবন্ধীর মতন তৈরি করে ফেলতেছে, না কারোর সাথে মিশতেছি না কারোর সাথে। আর ফ্রেন্ড একজনের মনে করেন ফেসবুকে 5,000 10,000 15,000 ফ্রেন্ড ফলোয়ার সবই আছে, বাট রিয়েল লাইফে তার 5 জনও ফ্রেন্ড নেই। তাহলে এটা কি আসলে এত হাজার ফেসবুকে ফলোয়ার থাকে, আমার রিয়েল লাইফে কাউকে না, আমি কারোর সাথে শেয়ার করতে পারছি, এটা তো প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা মাঝে মধ্যে একটু ইলেকট্রিক টেকনোলজি থেকে দূরে থেকে পুরা লাইফে কিছু সময়, দিনে কিছু সময় বা সপ্তাহে কিছু দিন আমরা আলাদা থাকতে পারি। এরপরে আরো কয়েকটা কাজ করতে পারি, যেমন আমরা পোষা পাখি প্রাণী এগুলো হচ্ছে আমরা পালতে পারি। এর দ্বারা হচ্ছে যে আমার একটা লোনলিনেস সাপোর্টটা হচ্ছে আমি পাওয়া যাবে। আমরা এর আগে একবার হচ্ছে পেট থেরাপি, করোনা আগে এক জায়গায় পড়েছিলাম আমরা সেমিনারে, তখন হচ্ছে এরকম রিসার্চ এভিডেন্স দিয়ে আমাদেরকে দেখিয়েছে যারা এরকম অনেক রোগী ছিল, যারা অনেক লোনলিনেস ফিল করতো বা অনেক খারাপ ডিপ্রেশন ছিল, তারা এরকম যখন হচ্ছে
কোনো পোষা প্রাণীকে অ্যাডপ্ট করতেছে, তারা নিজেদের মধ্যে রাখছে, বা পশু পাখি হতে পারে কোনো কিছুকে, আমরা একটা বিড়ালও পালতে পারে অনেকে। যার দ্বারা হচ্ছে তার সময়টাকে ইনভলভমেন্ট হচ্ছে। অনেক হাজবেন্ড ওয়াইফের দেখা যায় কেউ একজন খুব চাকরি করতে সময় দিতে পারছে না, তখন ওই সময়গুলোকে হচ্ছে তো দেয়া লাগবে, তখন আমরা সময় কাটানোর একটা জায়গাগুলো পাবো। ঠিক আছে, এতটুকু। জি, স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের মধ্যে দেখতে পাচ্ছিলাম সবাই বেশ আগ্রহের সাথে কথাগুলো শুনছিলেন। এর মানে হচ্ছে একাকিত্ব আসলে অনেকেরই সমস্যা, এবং এটা নিয়ে বারবার কথা হওয়া উচিত। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের একাডেমি 21 এর দর্শকদের প্রতি একটি কথা বলে নিতে চাই। আমাদের আরো যে দুইজন গেস্ট ছিলেন, একজন হচ্ছেন বোতসোয়ানা থেকে শিবলি সাদিক স্যার, এবং আরেকজন ছিলেন কুয়েত থেকে শাইখ আব্দুর রাজ্জাক স্যার। এনাদের দুজনকে আমরা প্রোগ্রামে আসলে খুব বেশি পাইনি, কারণ দুই জায়গাতেই আজকে ইন্টারনেট বেশ সমস্যা করছে, তাই আমরা আপনাদের কাছে দুঃখিত। কিন্তু যেটা মনে হয় যে আমাদের দর্শকরা বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন আমাদের সাথে। এই পর্যায়ে একটু বলবো যে আজকের প্রোগ্রামটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আমাদের কথাগুলো যদি সমাজের জন্য নিডেড বলে আপনাদের মনে হয়, অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করবেন এবং একাডেমিক 21 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের পক্ষ থেকে শুধু একটি প্রশ্ন নিতে চাই স্যারের কাছে। সেটা হচ্ছে, প্রতিটি মানুষের লাইফের কোনো না কোনো একটা স্টেজে আইডেন্টিটি ক্রাইসিসের ভুক্তভোগী হয়। এই জিনিসটা আসলে কিরকম, এবং এখান থেকে বের হয়ে আসা যায় কিভাবে, স্যার? ওকে, আইডেন্টিটি ক্রাইসিসের বিষয়টা বলতে গেলে আহ, প্রথমে হচ্ছে নিজের একটা সেলফ ইমেজ তৈরি করা, পজিটিভ সেলফ ইমেজ। আমি লাইফে আমার এক্সপেকটেশন, আমি লাইফে কি কি চাচ্ছি, এর পরবর্তীতে আসলে আমার বর্তমানে কি আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা খুঁজে বাইর করা। এবং হচ্ছে আমরা যখন দেখবো আমি হচ্ছে নিজেকে এই করতে চাচ্ছি, এবং হচ্ছে আমার বর্তমানে আমি এই পজিশন আছি, ডিফারেন্সটা বুঝতে পারলে আমি কি কি আমার পদক্ষেপ নিতে হবে ওইগুলো আমার ইজিলি বুঝে আসা যাবে। এর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের হচ্ছে লাইফের আগে পজিটিভ কোন ইভেন্ট গুলো আছে, ইভেন্ট গুলো ছিল, আমরা ইভেন্ট গুলো খুঁজে খুঁজে বের করতে হবে। অনেক সময় যেমন একজন পিএইচডি হোল্ডার ব্যক্তি, প্রফেসর, উনিও তো সুইসাইড করে। সুইসাইড করার তাহলে ওনার হচ্ছে লাইফে কি অ্যাচিভমেন্ট নেই? অ্যাচিভমেন্টটা অবশ্যই আছে, বাট যখন উনি সুইসাইড করলো ওই সময় উনি ওনার পজিটিভ গুলো, ওনার অ্যাচিভমেন্ট গুলো উনি দেখতে পারছে না। ওনার একমাত্র ফোকাস ছিল আমার থিসিস পেপার জমা দিয়েছে, ওটা ভালো হয় না, ওটা রিভিউ ভালো হয় না, বা অন্য যে কোনো একটা ইস্যু নিয়ে, যেটা তার আগের সকল অতীত সকল কিছুকে যে জিরোতে নিয়ে আসছে। অতএব আমরা আমাদের ছোট ছোট ইভেন্ট গুলো সবকিছুকে আমরা পজিটিভ ভাবে হচ্ছে আমাদের পজিটিভ ছোটবেলা হতে পারে। আমি একটা খেলার মধ্যে ফুটবল খেলা একটা গোল দিলাম, গোল করলাম, এটা একটা পজিটিভ ইভেন্ট, আমার ইভেন্ট গুলোকে মনে রাখা। আমি ছোট একটা ভালো কবিতা বলতে পারছি, টিচার আমাকে হাতে তালি দিয়েছে, ওইটাও মনে রাখা। এরকম ছোট থেকে বড় সবকিছুকে মনে রাখা, এবং এগুলোকে নিজেকে দিয়ে মোটিভেটেড করা, অর্থাৎ যখন রাখবো তখন আসলে বুঝতে পারবো না, আমি তো ভালো একদিন রিডিং পড়ছিলাম, আমার টিচার ভালো বলছে, দ্যাটস মিন আমি করতে পারি। এখন যদি আমাকে কেউ বলে না আমি রিডিং করতে পারি না, না আমার তো আসলে অতীত কি বলতেছে, অতীত ইভেন্ট বলতেছে আমি পারি। অতএব এভাবে নিজেকে, নিজের ভালো ভালো গুণগুলোকে আইডেন্টিফাই করা। তারপরে ম্যামের আরেকটা প্রশ্ন ছিল একই কমেন্টসে, কিভাবে নেগেটিভ থিঙ্কিং গুলোকে হচ্ছে পজিটিভ ভাবে থিঙ্কিং করা, পজিটিভ ভাবে কনভার্ট করা। এক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, নন জাজমেন্টাল অ্যাটিটিউড নিয়ে আসা, এবং হচ্ছে অবজারভেশনটা নিয়ে আসা। অবজারভেশনটা হলো আমি যেটা যেভাবে দেখছি ওইভাবে দেখলাম। সাপোজ একটা ছেলে মেয়ে হাত ধরে চলে যাচ্ছে, এখন আমি যদি এখানে যে জাজমেন্ট করতে চাই, আমি অনেক কিছু করতে পারবো। এরা নিশ্চয় খারাপ কাজ করার জন্য দুইজন যাচ্ছে, সামনে ডেট খারাপ, অথবা হচ্ছে যে এই দুইজনের রুগী হতে পারে, একজন রুগী এক রুগী বা হাত ধরে যাচ্ছে, অথবা ভাই বোন হতে পারে, অথবা হাজবেন্ড ওয়াইফ হতে পারে, মা সন্তান হতে পারে, কত কিছু আমি জাজমেন্ট করতে পারি। বাট আমি যখন এরকম জাজমেন্টে যাব, আমাদের টেন্ডেন্সি আশপাশে এত নেগেটিভ শোনার কারণে আমাদের নেগেটিভ গুলো মনে আসবে। তখন আমি কি করব, আস্তে আমার ওই নেগেটিভ ফিলিং গুলো চলে আসবে। এই জন্য আমরা করতে হবে কি, হ্যাঁ, আমি দেখলাম দুইজন হাত ধরে হেঁটে যাচ্ছে, হাত ধরে গেছে, এতটুকু এসেছে, আমি যা দেখলাম তা। বাট আদার্স যে ইনফরমেশন আমি নিজ থেকে অ্যাড করা, গুড ব্যাড, এটা হতে পারে ওইটা হতে পারে, ওই জাজমেন্টাল অ্যাটিটিউডটা বাদ দিয়ে দেওয়া। জাজমেন্টাল জি, অ্যাটিটিউড থেকে বাদ দিয়ে আমি যদি শুধু একমাত্র অবজারভেশন স্কিলে থাকি, আমি অ্যানালাইসিস করবো, সেটা ডিফারেন্ট ভিউ, সব জায়গায় আমার অ্যানালাইসিস তো দরকার পড়ে না। একজন
হলো আমি কাউকে কোনো কিছু জানি না, একজন বলল একটা ঘটনা বলে দিলাম, আমি অ্যানালিসিস করে দিলাম। আমার তো সবকিছু জানতে হবে, অ্যানালিসিস ডিফারেন্ট জিনিস। বাট ওভারঅল আমরা লাইফে চলতে যাই নিজের অপিনিয়ন গুড ব্যাড নিজেকে বিচারক পথে নিয়ে আসে, সবকিছুতে অ্যানালিসিস করা। ওইটা থেকে আমরা যখন অ্যাভয়েড করতে পারবো, যে কোনো ইভেন্ট দেখবো, যে কোনো কিছু দেখবো, পজিটিভ থিঙ্কিং করতে পারবো। আর এর আগেও হলো এক যে, যেমন নিজের ছোট ছোট ইভেন্ট গুলোর কথা বলা হলো, ঠিক তেমনই আমরা যখন নিজের ছোট ছোট ইভেন্ট গুলো, অর্থাৎ হাজার নেগেটিভ থাকবে বাট আমার মূল ফোকাসটা থাকবে পজিটিভকে। আমি এগুলো অনেকগুলো আসলে আমাদের সিবিটি বলেন এনএলপি বলেন অনেকগুলো এক্সারসাইজ আছে, আমরা এক্সারসাইজের মধ্যে ছোট গুলোকে কিভাবে হাইলাইট করে বড় বড় করে দেখতে পারি, ওই বিষয়টা ফাইন্ড আউট করা, অর্থাৎ ওই বিষয়টা দেখা। যখন আমরা একটা বললাম 90টা খারাপ গুণ আছে, 10টা ভালো গুণ আছে, আমি এই 10টা ভালো গুণকেই এত হাইলাইট করে ধরা যেন হচ্ছে ওই খারাপ গুণগুলো তখন ঢেবে যায়, অর্থাৎ এগুলো যেন না ঢাকা পড়ে যায়, না দেখা যায়। ঠিক এই তেমন ভাবে আমরা ট্রাই, আসলে এগুলো তো লাইফ আমাদের প্যাটার্ন, আমাদের একদিনে চেঞ্জ হবে না, কারণ সেগুলো সময় লাগবে। মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটির কাজ, অর্থাৎ মস্তিষ্কে একটা নতুন পথ তৈরি হবে, এরপরে নিউ হ্যাবিট ডেভেলপ হবে, যার জন্য আমরা প্র্যাকটিস করতে হবে নিয়মিত। জি, স্যারকে অনেক ধন্যবাদ। আমরা দাবি করতে পারি যে যে বিষয়টা নিয়ে আমরা আসলে আজকে বসেছিলাম, আমরা বেশ বিস্তারিত আলোচনা করেছি এবং এটা ক্লিয়ার হয়েছে যে একাকিত্ব একটা নীরব ঘাতক। এটা আসলে মানুষ সেভাবে এক্সপ্রেস করে না, বা 10 জন মানুষের সামনে বিষয়টা আসে না, কিন্তু যেই মানুষটা এটার ভুক্তভোগী সে আসলে ধুকে ধুকে শেষ হয়ে যায়। কিন্তু এই জিনিসটা থেকে বের হয়ে আসার প্রথম পদক্ষেপ ওই মানুষটা নিজেকেই নিতে হবে। এটা আসলে 8-10 জন মিলে একজন একা মানুষকে সাডেনলি খুব চেয়ারফুল করে ফেলতে পারবে না, যতক্ষণ না ওই মানুষটা নিজে থেকে না চায় যে হ্যাঁ আমি লাইফের এখন যে ট্রেডে আছি এই ট্রেড থেকে আমাকে বের হয়ে আসতে হবে এবং আমার লাইফটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যে লাইফটার স্বপ্ন আমি দেখি। দেখে একটা মানুষ চিন্তাই করে যে হ্যাঁ, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একজন ম্যাচিউরড মানুষ পর্যন্ত তার লাইফের 5 বছর 10 বছর পরে সে কি করতে চায়, সে কোন জায়গায় নিজেকে দেখতে চায়, এটা সবাই আনকনসিয়াস সাবকনসিয়াস যেটাই বলি না কেন সে মাইন্ডে এটার একটা ম্যাপ তৈরি করে রাখে। এই ম্যাপ গুলোকে এতটা ভালোভাবে সেলফ রিয়েলাইজেশনের মধ্যে নিয়ে আসতে হবে যেন যে জিনিসটা আমি 5 বছর পরে চিন্তা করে রেখেছিলাম সেটা নিজেকে সেলফ নিজের জন্য কোয়ালিটি টাইম দেওয়ার মাধ্যমে, নিজের পিছনে সময় দেওয়ার মাধ্যমে, এই পটেনশিয়াল গুলো নিয়ে কাজ করার মাধ্যমে 5 বছরের জিনিসটা আমি 3 বছরে যেন অ্যাচিভ করতে পারি। তাহলে যেটা হবে যে আমার মাইন্ডটা কোনো না কোনো জায়গায় অ্যাক্টিভ থাকবে, যেটা আলটিমেটলি আমাকে আসলে একা হতে দিবে না। এখন আমার সামনে 100 জন মানুষই থাকুক আর আমার সামনে কেউই বা না থাকুক, আমি নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু। এই জিনিসটা যদি একটা মানুষের মধ্যে আসে আমার মনে হয় যে একাকিত্বটা আর ওইভাবে হিট করবে না। আজকে আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। মেরাজ হোসেন স্যারকে অনেক ধন্যবাদ, পুরো সময়টা জুড়ে আমাদের সাথে বেশ জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন আমি বলবো। এবং আরেকটা বিষয় আমরা আসলে দুঃখিত, সেটা হচ্ছে আরো 2 জন আমাদের যারা গেস্ট ছিলেন তাদেরকে আমরা এই প্রোগ্রামে পাইনি। আসলে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আছে বা মিডল ইস্ট কান্ট্রি গুলো আছে, এখানে ইন্টারনেট কানেকশন সমস্যাটা খুব খুব মানে কি বলবো প্রবলেমেটিক এবং খুব ফ্রিকুয়েন্ট, যার ফলে এই জিনিসটা থেকে আমাদেরকে ভুক্তভোগী হতে হয়। যাই হোক, আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব। মিরাজ হোসেন স্যার আজকে প্রথম আমাদের একাডেমি 21 এর প্রোগ্রামে এসেছেন, আশা করি স্যারকে এরপরে আরো অনেক প্রোগ্রামে আমরা পাবো, আরো অনেক কথা হবে। এবং আমাদের দর্শকরাও আশা করি তাদের উত্তরগুলো পেয়েছেন যে বিষয়গুলোতে প্রশ্ন ছিল। এই পর্যায়ে মিরাজ হোসেন স্যারের কাছে শেষ কথা নিব আমাদের আজকে একাডেমি 21 এর প্রোগ্রাম এবং দর্শকদের প্রতি যদি কিছু বলে আজকের কথা শেষ করেন প্লিজ স্যার। একাডেমিক 21 কে ধন্যবাদ জানাই এত একটা বড় প্ল্যাটফর্মে আমাকে নিয়ে আসার জন্য, এবং হচ্ছে আমাকে কিছু কথা বলার শেয়ার করেন। যদি স্যাররা থাকতো আসলে আমি মূলত শেখার জন্য আসছি, আরো অনেক কিছু শিখতে পারতাম স্যারদের থেকে। আর বাট নেটের প্রবলেম। আর ইনশাল্লাহ সামনে আশা করি যে কোনো প্রোগ্রামে দেখা হবে। আর যারা আমাদের ভিডিওকে দেখেছেন বা দেখছেন দেখবে, আপনাদের সবাইকে অনেক শুভকামনা জানাই। আর একটা বিষয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটিটা বাড়ায়, আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়ায়, লাইফটা অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। স্যারকে অনেক ধন্যবাদ। এর সাথে শেষ করছি আজকের মনোসংলাপ। মনোসংলাপের 47তম পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল একাকিত্ব এক নীরব ঘাতক। আমাদের সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিরাজ হোসেন, ট্রেনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটাল, শাইখ আব্দুর রাজ্জাক, বিকিউপিকে কুয়েত, এবং শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বতসোয়ানা।
আজকের প্রোগ্রামটি যদি আমাদের দর্শকদের ভালো লেগে থাকে অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না, আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবেন এবং একাডেমি 21 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি সমাজটাকে সুন্দর রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফিজ।